হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই দেখো আমরা রেডি হয়ে টোটোতে বসে পড়েছি। এখন আমরা যাচ্ছি কাঁথি স্টেশনে। আমরা আজকে যাব দীঘা। দেখো আমার অবস্থা, তেল মাথা কোনো সাজ নেই, হাতের সামনে যেটা পেয়েছি সেটা পরেই চললাম, হাওয়াই চটি পরে, তাও আবার 10 মিনিটের মধ্যে রেডি হয়েই বেরিয়ে পড়েছি। পিকুর বাবারা এসছে আগের দিন, পরের দিন আমরা দীঘা যাব। রাত্রেবেলায় ঠিক করেছিলাম, সকালবেলা সবাই উঠতে একটু দেরি করেছি, রাতে যেহেতু একটু দেরি করে ঘুমিয়েছিলাম। যাই হোক, তারপরে যে আমরা স্টেশনে যাচ্ছি, মেঘনাকেও জামা পরে দিচ্ছি, প্রচন্ড গরম। কিন্তু পিকু তো সমুদ্র দেখার জন্য বায়না করছিল, এই রোদে তো একদমই যাওয়ার ইচ্ছে ছিল না। যেহেতু বাড়ি থেকে আমাদের আধ ঘন্টা রাস্তা ট্রেনে, তার জন্য ভাবলাম যে যাই। আর সত্যি বলতে আলমারি ভর্তি জামা কাপড় থাকলেও মেয়েদের কোথাও যাওয়ার সময় জামা খুঁজে পায় না, সেরকম আমিও তেমনি। এই যে যাওয়ার সময় কিছু একটা ভালো জামা পরে যাবো, হাতের সামনে এটা পেলাম, এত তাড়াহুড়ো করছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে রুটি করলাম, তরকারি করলাম, চা করলাম, 7টার সময় উঠে 8:30টার মধ্যে কমপ্লিট করলাম। তারপরে ঘড়ির কাঁটায় দেখি 9:45 বেজে গেছে, তখন ওরা রেডি হচ্ছে। বেটা ছেলে মানুষ, জামা প্যান্ট পরলেই তো রেডি, কিন্তু মেয়ে ছেলে একটু ঘুরতে গেলে তো একটু সাজগোজ করা দরকার, তাই না? কিন্তু আমাকে দেখো, আমি এতটাই সাধারণ, তোমরা ভিডিও দেখেও কমেন্ট করে বলো, আর নর্মালি যারা আমাকে চেনো রিয়েল লাইফে তারাও জানে। আর বিয়ের পর না এমন একটা হয়ে গেছি, কি আর করবো, নিজের প্রতি কোনো ধ্যান নেই। তো এখন এই যে টিকিট কাটা হচ্ছে, আমরা লোকাল ট্রেনে যাব, 10 টাকা ভাড়া আমাদের এখান থেকে। তো আমাকে দেখেই বুঝতেই পারছো কিরকম করে আমি যাচ্ছি। মানুষ একটা জায়গায় ঘুরতে গেলে তো একটু সুন্দর করে সাজুগুজু করে, তাই না? তো যাই হোক, এই যে একটা এক্সপ্রেস ট্রেন বেরিয়ে গেল, আমরা তো এক্সপ্রেসে যাব না, এই ট্রেনটা বেরিয়ে যাচ্ছে। এই ট্রেনটার পরে আর একটা লোকাল ট্রেন আসবে, সেই ট্রেনটাতেই আমরা যাব। তো আমরা কিন্তু দীঘায় গিয়ে আজকে খুব আনন্দ করেছিলাম, সেটা তোমরা ভিডিও দেখলে বুঝতেই পারবে। বিশেষ করে বাচ্চা দুটোর জন্যই গেছি। জামাইবাবু এদিকে সেলফি নিচ্ছিল, আর জামাইবাবু আমাদের বাড়িতে মেঘনার অন্নপ্রাশনে এসেছিল। তারপরে এই যে এলো, পিকুকে যেহেতু আমি নিয়ে এসেছিলাম, পিকুকে নিতে এসেছে। তারপরে এই যে আমাদের ট্রেনও ঢুকে গেছে দেখতে দেখতে। এখন আমরা ট্রেনে উঠে আমাদের গন্তব্যে যাব। তোমরা অনেকেই বলো যে তোমার কাছের বাড়ি যখন তখন দীঘা চলে যাও, ওই রকম মনে হয় গো। মেঘনা হওয়ার পরে মাত্র 2বার গেছি, এই নিয়ে 3বার। তা যাই হোক, লাস্ট গেছিলাম মেঘনার জন্মদিনের পরের দিন, 2 বছর জন্মদিনের পরের দিন। তারপরে গেছিলাম 25শে ডিসেম্বর। তারপরে এই যে লাস্ট গেলাম। তো এই যে দেখতে পাচ্ছ এত ভিড়। আমরা দীঘা স্টেশনে নেমে গেছি, মাত্র 5-6টা স্টপেজ, কিন্তু আমাদের ওই দিকে মানে কাটোয়া হাওড়া ওই দিকে স্টপেজ গুলো একদম ডিস্টেন্সটা কম এক একটা স্টপেজের, কিন্তু এখানে ডিস্টেন্সটা অনেকটা, 10-15 কিলোমিটার করে। আমাদের ওখানে যেমন 5 কিলোমিটার, 6 কিলোমিটার, 7 কিলোমিটার, কিন্তু এখানে এক একটা স্টপেজের ডিস্টেন্সটা অনেকটা। ভিড়টা তোমরা দেখতেই পাচ্ছ। দীঘাতে বেশিরভাগ কিন্তু বাইরে থেকেই লোকজন আসে, আর যারা লোকাল তারা তো নর্মালি এমনি ঘুরতে যায়, চলে আসে। ঠিক আমাদের বেলাও তাই, আমরা কোনো রাতে থাকার প্ল্যান করি না কখনোই, যেহেতু আমাদের কাছে, তো আমাদের না ভালো লাগে না একই জিনিস আর কবার দেখবো। আর দীঘাতে সত্যি বলতে সমুদ্রে স্নান করাটাই মজা, এছাড়া রোদে গরমে সত্যিই বিরক্তিকর ব্যাপার, তার মধ্যে আবার বাচ্চাদের নিয়ে। বাচ্চাদের যে কতটা কষ্ট হয় এই গরমে, যারা বাচ্চা নিয়ে যায় তারাই জানে। আমাদের ট্রেনটা একটু লেট ছিল, 10টার সময় ট্রেনটা ছিল, 10টা 20-তে সরি, একটু লেট ছিল, তাই একটু দেরি হয়ে গেল। 11টা 17 বাজে। তো আমরা এখান থেকে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নেবো। খুব খিদে পাচ্ছে। আমি তো সকালবেলা 1 কাপ চা খেয়ে জাস্ট বেরিয়েছি, সত্যি বলতে ব্রাশ করতেও ভুলে গেছে আজকে, এত তাড়াহুড়ো দিচ্ছিল ওর বাবা। তারপরে ওদেরকে দিয়েছিলাম রুটি তরকারি আর চা, ওরা সবাই খেয়েছে। আর মেঘনাকেও আমি খাওয়ানোর সময় পাইনি, মেঘনা জাস্ট ব্রাশ করে অর্ধেক বিস্কুট খেয়েছিল চা দিয়ে। তারপরে আমি ওর জন্য রুটি গরম জলে ভিজিয়ে নুন চিনি দিয়ে চটকে আমি টিফিন বাটিতে করে নিয়েছিলাম, দীঘা স্টেশনে বসে ওকে খাইয়ে দিয়েছিলাম। ওইখানে বসে একটু খাইয়ে দাওয়াতে দেরি হয়ে গেল। তারপরে আমরা এখন রাস্তার দিকে যাচ্ছি। আর এখানে মেঘনা পিকু বায়না করছিল খাবার খাওয়ার জন্য, ওই যে প্যাকেটে কি সব কিনেছে জানি না। তারপরে আমরা চলে এসেছি এই যে সমুদ্রে, দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওল্ড দীঘা। তো এবারই তোমরা দেখতে পারবে আমরা কতটা কি আনন্দ করেছি। আর রাতে থাকলে, হোটেলে থাকলে ব্যাগপত্র রেখে আরাম করে সবাই মিলে স্নান করা যায়। যেহেতু আমরা রাতে থাকবো না, আমি তো ব্যাগপত্র পাহারা দিচ্ছিলাম, ওরা সবাই স্নান করছিল। তো চলো দেখতে দেখো ভিডিওটা, আশা করি তোমাদের ভালোই লাগবে। আমরা আছি ওল্ড দীঘাতে, এই দেখো। আর আমি একটু ভিডিও করো। কত বড় পুকুর গো, বেশি দূরে নেবা না।
এই যে এত রোদ, এখানে তো গাছপালাও নেই, শুধু পাথর আর সমুদ্র, জল আর পাথর। তো ওরা এখন স্নান করতে নামবে, যেহেতু ব্যাগপত্র, পার্স, ফোন এগুলো সব পাহারা দিতে হবে। তো এখানে সেরকম কোনো সিস্টেম নেই যে কোথাও ব্যাগপত্র রেখে স্নান করা যাবে। একমাত্র রুম ভাড়া নিলেই তোমরা এইরকমটা রেখে করতে পারবে। আর একজন করে মানে ফোন টোন নিয়ে তো জলেও নামা যাবে না। তো ওই জন্য আমি ব্যাগপত্র পাহারা দিচ্ছিলাম, ওরা আগে জলে নেমেছে। ওরা আগে স্নান টান করছিল, সেই সময় আমি এই যে বোরিং ফিল করছিলাম একা একা, কোনো সঙ্গীও নেই, কাউকে চিনিও না জানিও না। তাই আমি একটু ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করছিলাম, একটা দুটো রিলস। তো তারপরে আমরা স্নান টান সেরে বাথরুমে এসে আবার স্নান টান করে নিলাম। জামা প্যান্ট নিয়েছিলাম ব্যাগে করে, চেঞ্জ করে নিয়েছি, সিঁদুরের কৌটো এনেছিলাম, আমি পড়তে ভুলে গেছি। ওরা এত তাড়াহুড়ো করছিল, আবার প্লাস্টিকও আনিনি যে ভিজে জামা কাপড় রাখবো। ওইখানে বসার জায়গা ছিল, ওখানে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম একটা জায়গায়। তারপরে পাশেই হোটেলটা ছিল, এখানে আমরা খেতে এসেছি। তো এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো। খাওয়া দাওয়া করে আমরা আর বেশিক্ষণ থাকিনি, 5টা 25-এ আমাদের লোকাল ট্রেন ছিল। আর আমার অবস্থাটা দেখো, সমুদ্রে স্নান করার পরে, রোদে ঘোরার পরে গায়ের অবস্থা যে কি হয়, যারা সমুদ্রে এসেছে তারা জানে। তার মধ্যে আবার গরমকালে একবারে কালো ভূত হয়ে যায়, তেল চিটে হয়ে যায়। আর আমার অবস্থা দেখো, চুলও আঁচড়াইনি, টিপও পরিনি, সিঁদুরও পরিনি, কিচ্ছু না। কিন্তু মেয়েকে পরিপাটি রাখতেও কিন্তু ভুলিনি। তো বন্ধুরা, বাড়িতে তো চলে এসেছি অনেকক্ষণ আগে, মানে 5টা 25-এ ট্রেন ছিল, 6টার সময় আমরা ঢুকে গেছি। তারপরে বাড়িতে এসে একটু চাটা খেয়েছি, একটু রেস্ট নিয়েছি। তারপরে আবার এসে মানে রেস্ট কিছুক্ষণ নিয়ে আবার সে রান্না বান্না, মানে সারাদিন মানে বেড়াতে কোথাও যে যায় মানুষ, তারপর আসার পরে কি আর কারো কিছু ভালো লাগে? কিন্তু কিছু করার নেই, মেয়েদের ধর্ম এটা, সবার জন্য ভাবতেই হবে, করতেই হবে, নিজে না খেয়েও সবার জন্য করতেই হবে। যাই হোক, এসে রান্না বান্না করলাম, ভাত রান্না করলাম, টমেটো দিয়ে টক ডাল করলাম পাতলা করে। গরমকাল তো, রাত্রেবেলাও কোনো অসুবিধা নেই। আর আমরা একটু টক ডাল খেতে ভালোই বাসি, আম থাকলে ভালো হতো, আম ছিল না তাই টমেটো দিয়ে করলাম। আর মাছ ছিল, যে মাছটা দুপুরবেলা করতাম, কিন্তু আমরা যেহেতু দীঘা চলে গেছি তাই মাছটা ফ্রিজেই রয়ে গেছে। আর দই মাছ করেছি। তো তারপরে রাত্রেবেলা রান্নাবান্না করে নিয়েছি। তারপরে ওরা আবার বলছে খাবে না, রান্নাবান্না করার পরে ওরা বলছে খাবে না, ওদের ভালো লাগছে না, জামাইবাবু পুরো টায়ার্ড হয়ে গেছে, আর মেঘনার বাবাও তাই। তারপর ওরা একটু গান বাজনা করলো, মানে গিটারে একটু গান বাজনা করলো, সেগুলো আর ভিডিও করা হয়নি। তো তারপর পিকুকে মেঘনাকে খাই দিচ্ছে, আর আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো কেমন একটা টায়ার্ড লাগছে আমাকে। কতক্ষণ যে শোবো আমার তার নেই ঠিক ঠিকানা। তো ওরা তো বললো খাবে না, তাও আমি খাবার টেবিলে রেখে দিয়েছি, যদি খায় তো পরে খাবে, আর না খেলে আর কিছু করার নেই, সকালবেলা ওদেরকে এবার বাসিটা খাওয়াবো। যাই হোক, কি আর করবো, এত কষ্ট করে রান্না বান্না করলাম, এখন বলছে খাবে না। রান্না করার সময় বলতে পারতো যে খাবো না, কিন্তু পরে বলছে, রান্না করার হয়ে যাওয়ার পরে বলছে খাবে না। এত ভাত তরকারি এগুলো রেখে দিতাম, মাছটা কালকে রান্না করতাম, রান্না করার পরে বলছে খাবে না। যাই হোক, কি আর করা যাবে। চলো, আজকের ব্লগটা এখানে শেষ করে দিলাম। কেমন লাগলো আশা করি ভালো লেগেছে তোমাদের, কমেন্ট করে জানিও। আর দীঘার সম্বন্ধে যদি কারো কিছু কোয়েশ্চেন থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। মানে অনেকে জানতে চাইছিলে, যখন আমি ফেসবুকে স্টোরি মোড়ে দিয়েছিলাম তখন জিজ্ঞাসা করছিলে কেমন কি গরম, বাচ্চাদেরকে নিয়ে গেলে কি কি নিয়ে যেতে হবে, হ্যানা তানা। এরকম যদি তোমাদেরও কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি অবশ্যই রিপ্লাই করার চেষ্টা করবো। তো চলো আজকে টাটা, গুড নাইট। আমার এত খারাপ লাগছে শরীরটা, কতক্ষণে বিছানায় শোবো, ভালো লাগছে না, একদম ভালো লাগছে না। সারাদিন রোদে গরমে জার্নি করেছি, এসে আবার রান্না বান্না, ভালো লাগে না। চলো আজকে টাটা।